Hello students, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক এক্সাম 2027 অর্থাৎ তোমরা 9 পাস করে 10-এ উঠেছো। এই 10-এ উঠেই তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এই ভূগোল আর ইতিহাসে। অর্থাৎ ভূগোল আর ইতিহাসটা বেশি করে পড়তে হয়। অর্থাৎ লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন থাকে। তাই প্রত্যেকটা লাইন যদি সঠিকভাবে পড়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যায় আসে না। তাই ইংরাজি বাংলার পাশাপাশি এই ভূগোল আর ইতিহাসটা কিন্তু একটু বেশি পড়তে হয়। তাই আমি বলবো যে বছরের শুরুতেই যদি আমরা সঠিকভাবে পড়ি অর্থাৎ নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমাদের কোনোরূপ সমস্যা আসবে না। তাই এই দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু শেয়ার করা হচ্ছে কোন কোন সাবজেক্ট বাংলা, ইংরাজি, লাইফ সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এই কটা সাবজেক্ট কিন্তু সব কটাই শুরু হয়ে গেছে। আজকে কিন্তু প্রথম শুরু হচ্ছে জিওগ্রাফি। এই জিওগ্রাফি কিন্তু প্রত্যেকটা লাইন পড়তে হয়। লাইন পড়লেই কিন্তু কোশ্চেনগুলো পাওয়া যায়। আর যে কোশ্চেনগুলো এখন থেকে বেছে রাখবে সেই কোশ্চেনগুলো কোথায় আসবে? ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। তো দ্য লার্নিং চ্যানেল থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু 2026 সালে তোমার দাদা দিদিরা বা তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সবকটাই কমন পেয়েছে। তাই দ্য লার্নিং চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবে যে সেইখান থেকেই সমস্ত প্রশ্নগুলো এসেছে। আর প্রমাণ সাপেক্ষ তোমরা দেখবে যে দাদা দিদিকে জিজ্ঞাসা করে যদি না পাওয়া যায় তাহলে সরাসরি চলে যাও চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাবে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু 100% কোশ্চেন এসেছে। তাই আমি বলবো ভিডিওটি ভালো করে দেখার সাথে সাথে কোশ্চেনগুলোও কিন্তু নোট করে নেবে। তাই এই চ্যানেলে যা যা প্রচার করা হয় সেইগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তাই বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, অর্থাৎ ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করেই দিয়েছো। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কী হবে, তোমাদের কিন্তু আগে থেকেই সেই ভিডিওগুলো চলে যাবে সবার আগে। তাই আজকে কোন বই থেকে শেয়ার করব? ভূগোল সাবজেক্টের কোন বই থাকে। দেখো আমি আজকে একটা বই নিয়েছি। এই বইটাই কিন্তু যার কাছে যে বই আছে সে সেই বই নিলেই হবে। তবে দেখো আমি ছায়া প্রকাশনীর একটা বই নিয়েছি, ভূগোল ও পরিবেশ, দুলাল দাস আর চন্দন সুরভি দাস। তাহলে দেখো এই দুলাল দাস এবং চন্দন সুরভি দাস এই বইটা কিন্তু ডিটেলস কিছু পাওয়া যায়। তো অন্যান্য বই থেকেই পাওয়া যায়, কিন্তু এই বই থেকে কিছু ডিটেলস পাওয়া যায় যেগুলো অন্যান্য বইতে পাওয়া যায় না। তো আমি আজকে শেয়ার করব এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, প্রথম চ্যাপ্টার। এই যে প্রথম চ্যাপ্টার, তোমরা সবাই বইটা নিয়ে বসো আর এখান থেকে লাইন বাই লাইন যেটুকু পড়বো সেটুকুর মধ্যে থেকে যা কোশ্চেন হবে সেগুলো কিন্তু উত্তর সমেত বোর্ডে তোমাদের সাথে শেয়ার করব। প্রশ্ন শুধু দাগিয়েই দেবো না, তো শুধু দাগিয়ে দিলে কী হবে, তোমাদের কিন্তু পড়ায় মন বসবে না। তাই এখান থেকে যে প্রশ্নগুলো বোর্ডে শেয়ার করা হবে সেগুলো কিন্তু ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম, আর তারপরে তো সর্বোপরি কোথায় আছে না 2027 সালে মাধ্যমিক পরীক্ষায়। এই 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা বুঝে যাবে যে এই চ্যানেল থেকে যা শেয়ার করা হয় তাই কিন্তু পরীক্ষায় আসে। তো আমি চলে যাব আর কথা না বলে সরাসরি বইতে চলে যাই। সবাই বই নিয়ে বসো। দেখো পরিচ্ছেদ, দেখো 1 নম্বর, বহির্জাত প্রক্রিয়া ও নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো আমরা বহির্জাত প্রক্রিয়াটা আজকে ভালো করে পড়ব। অর্থাৎ ভূগোল পড়তে গেলে এই বইটাকে সুন্দর করে, অর্থাৎ যার কাছে যে বই আছে লাইন বাই লাইন সুন্দর করে পড়তে হবে। অর্থাৎ যেগুলো মোটা অক্ষরে লেখা আছে সেইগুলো পড়ে চলে গেলে কিন্তু হবে না। তাই লাইন বাই লাইন তোমাদের সাথে পড়ব আর যেগুলো বলার সেগুলো বলে দেবো। দেখো এই বহির্জাত প্রক্রিয়ার ধারণা, তা তোমরা জেনেছো পৃথিবীর উপরিভাগ অনবরত পরিবর্তনশীল। হ্যাঁ, এটা তো প্রকৃতিগত দিক থেকে দেখা যায় যে অনবরত পরিবর্তন হয়েই যাচ্ছে। আজ যেখানে নদী সেখানে নদী নেই, সেখানে চলে যাচ্ছে, কিন্তু কালকেই নদী চলে যাচ্ছে না। একটা নির্দিষ্ট সময় পরে যেখানে পাহাড় রয়েছে ক্ষয়প্রাপ্ত হতে হতে সেই পাহাড় বিলীন হয়ে যাচ্ছে, আবার কোথাও আবার নতুন পর্বত সৃষ্টি হচ্ছে। এই তো তাহলে প্রকৃতিক থেকে অর্থাৎ প্রাকৃতিক দিক থেকেই ধরলে পরে এগুলো কিন্তু পরিবর্তনশীল। আর মানুষের তৈরি অর্থাৎ মনুষ্য সৃষ্ট যেগুলো সেগুলো তো পরিবর্তনশীল হতেই চলেছে। তো সূর্যের তাপ, বৃষ্টিপাত, তুষারপাত, ভৌম জল, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর ক্রিয়া করে ক্ষয়, বহন, সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের এই পরিবর্তন ঘটায় তাকেই বলে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ বাইরের পরিবর্তন। কি হয়? দেখো সূর্যের তাপ হলে মাটি শুকিয়ে যাবে
আর বাতাস হলে সেই মাটি ছড়িয়ে উড়ে চলে যাবে অন্যত্র। আর বৃষ্টিপাত হলে মাটিগুলো ধুয়ে চলে যাবে। তুষারপাত হলে কী হবে, ধ্বংস হয়ে যাবে, ভৌমজল ভৌমজলের কারণে ক্ষয়প্রাপ্ত হবে। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ সব প্রাকৃতিক কারণেই কিন্তু এই ভূপৃষ্ঠের অনবরত পরিবর্তন হচ্ছে। এটাকেই আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়াটা প্রথমেই বোঝা গেল যে বহির্জাত প্রক্রিয়াটা কী। তো এই বহির্জাত প্রক্রিয়ার প্রধান কাণ্ডারি কে জানো তো? এই সূর্য। তাহলে এই সূর্যের জন্যই কিন্তু সমস্ত কিছু হচ্ছে। আর যদি সূর্য না থাকতো তাহলে কিন্তু এই বহির্জাত প্রক্রিয়াগুলো হতোই না। তো আমরা চলে যাব প্রকৃত পক্ষে অন্তর্জাত প্রক্রিয়া ও ভূগাঠনিক শক্তির প্রভাবে যে প্রাথমিক ভূমিরূপ সৃষ্টি হয় তা বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়। বাস্তবে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি ভূমি ভাগের উচ্চতার সমতা আনার চেষ্টা করে। একেই পর্যায়ন বলে। পর্যায়ন পরিবর্তনশীল হয়ে যাওয়া, পর্যায়ন প্রক্রিয়া বলে। তো মার্কিন ভূতত্ত্ববিদ G.A.K. গিলবার্ট 1876 সালে পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন। এটা কিন্তু দাগিনো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। এবার এই সৌরশক্তি এই প্রক্রিয়ার মূল কারিগর অর্থাৎ প্রধান কাণ্ডারি হচ্ছে এই সৌরশক্তি অর্থাৎ সূর্য। এবার আসবো ফিচার্সগুলো। এই বহির্জাত প্রক্রিয়ার কিছু ফিচার্স থাকে, সেই ফিচার্সগুলো সম্পর্কে একটু বলবো। যে 1 নম্বর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কেবল ভূপৃষ্ঠের উপরিভাগে কার্যকরী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই প্রক্রিয়ায় সুদীর্ঘ সময় ধরে ছোট ছোট ভূমিরূপ গড়ে ওঠে, অবশ্যই ওঠে, নদীর বদ্বীপ সৃষ্টি হয়। এই প্রক্রিয়া 3 নম্বর দেখো, এই প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন, উচ্চতার পরিবর্তন ঘটে, সেটা ক্রমশ বেলেইন হয়ে যায়। 4 নম্বর দেখো, এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় অবরোহণ, আরোহণ, জৈবিক পদ্ধতিকে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার ফিচার্স বা বৈশিষ্ট্যগুলি কী কী, এটা কিন্তু লেখো। এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে, 3 নম্বর কোশ্চেন হিসাবে আসতে পারে। তো আমরা 2টো করে লিখতে পারবো, তো এটাও কিন্তু দাগিয়ে নেবে। এবার আসবো প্রথম যে প্রক্রিয়া অর্থাৎ অবরোহণ। এই অবরোহণ প্রক্রিয়াটা কি একটু জানবো। যে প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে, অর্থাৎ ভূমি অর্থাৎ মাটির উপরকার উচ্চতাটা হ্রাস পেয়ে গেল। 2 নম্বর প্রক্রিয়া বলে এই প্রক্রিয়ার শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন শিলাচূর্ণ এবং শিলার দ্রবীভূত অংশ অপসারণের ফলে ভূমির নিচু জায়গাগুলি ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে যায়। তাহলে যেখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেখান থেকে মাটি অন্যত্র চলে যাচ্ছে। এই কারণে এই অবরোহণকে অবনমন প্রক্রিয়াও বলা হয়ে থাকে। এটাও কিন্তু দাগিয়ে নেবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই অবনমন বা ক্ষয়ের নিম্ন সীমা সমুদ্রপৃষ্ঠকে ধরা হয়, সমুদ্রপৃষ্ঠকে ধরা হবে। অবরোহণ কথাটি প্রথম মূলত নদীর ক্ষয়কার্য বোঝাতে বেশি ব্যবহৃত হয়। এই অবরোহণ প্রক্রিয়া 3 ভাবে সম্পন্ন হয়, এই আবহবিকার, পুঞ্জক্ষয় এবং ক্ষয়। তাহলে এবার আসবো এই আবহবিকারটা কি। আবহবিকার বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, উপাদানগুলি কী কী সেটা একটু বলে দিতে হবে। যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই কারণে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ার শিলাস্তরের ভাঙনকে আবহবিকার বা শিলাবিকারও বলা হয়। তো ঘুরিয়ে কোশ্চেনটা কিন্তু শিলাবিকার হিসাবেও আসতে পারে। এটি ক্ষয়ীভবনের প্রথম ধাপ। এই প্রক্রিয়ায় শিলাসমূহ উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই পড়ে থাকে। এবার আসবো আমরা যে পুঞ্জক্ষয়, এই পুঞ্জক্ষয়টা কি। এই আবহবিকারের ফলে সৃষ্ট শিলাখণ্ড ও আলগা মানে ঝুরঝুরে যে মাটিগুলো পড়ে থাকে, মাটি অনেক সময় অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে আসে। তো অভিকর্ষ বলের প্রভাবে আলগা জিনিস অবশ্যই নিচের দিকে নেমে আসে। একে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জক্ষয় বলে। তাহলে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো এই পুঞ্জিত ক্ষয় বা কখনো ধীর বা কখনো দ্রুত হয়, কখনো ধীরে চলে আস্তে, কখনো বা দ্রুত চলে। আবার এই অগভীর বা গভীর শিলাস্তরের সঙ্গে মৃত্তিকা স্তরও পুঞ্জিত ক্ষয়ের দ্বারা স্থানান্তরিত হয়। এবার আসবো আমরা ক্ষয়ীভবন। তো দেখো প্রত্যেকটা লাইন, ভূগোল পড়া মানে প্রত্যেকটা লাইনে দেখো কোশ্চেন, আর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে কোনোটাকে বাদ দেওয়া যাবে না। তাই দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তির জলপ্রবাহ, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ ইত্যাদি ঘাত প্রতিঘাতকে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং
এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তখনই তাকে ক্ষয়ীভবন বলে। তো ক্ষয়ীভবনের ফলে মূল শিলাস্তরের ভেতরের অংশ উন্মুক্ত হয়ে পড়লে একে নগ্নীভবন বলে, অর্থাৎ আলগা হয়ে যায়, নগ্নীভবন বলে। এবার আসবো আমরা এই আরোহণ প্রক্রিয়াটা কী। আরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা সাধারণত বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। এই আবহবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের ফলে বিচূর্ণ শিলা যখন প্রাকৃতিক শক্তি চলে যাবে, আমরা পরের পাতায় বেশি দূর পড়ব না, আমরা আস্তে আস্তে পড়ব এবং এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোই কিন্তু উত্তর সমেত শেয়ার করব। তাহলে কী হবে, তাহলে কিন্তু তোমাদের সমস্যাটা আসবে না। আর যদি হুটোপাটা করে পড়ে চলে গেলাম কিন্তু কিছু না বুঝে সেখান থেকে কি কোশ্চেন হলো সিলেক্ট না করে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু অসুবিধা হতেই পারে। তো চলে যাব যে প্রাকৃতিক শক্তির দ্বারা অন্যত্র পরিবাহিত হয়ে নিম্নভূমিতে সঞ্চিত হয়, তখন ভূমির উচ্চতা সাময়িক বাড়ে। তো মাটি ক্ষয়ের ফলে ক্ষয় বৃদ্ধি পায়। আর নদীর নিম্ন প্রবাহে বালুচর, বদ্বীপ ইত্যাদি সৃষ্টি এই আরোহণ প্রক্রিয়ার নিদর্শন। এইটুকুই কিন্তু আমরা পড়ব। আর এইটুকু পড়ার মধ্যে থেকে আমি যে কোশ্চেনগুলো পেয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সমেত শেয়ার করব। উত্তর সমেত শেয়ার করলে কী হবে, উত্তর সমেত শেয়ার করলে তোমাদের সকলের কিন্তু কাজে লাগবে। কেন না, উত্তর সমেত শেয়ার করলে ফার্স্ট সামেটিভ যেটা হবে সেটাতে তো পাবেই, তারপরে পরপর যে পরীক্ষাগুলো হবে অর্থাৎ গিয়ে সর্বশেষে গিয়ে টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সামের পরেই কিন্তু ফাইনাল অর্থাৎ 2027 সালের মাধ্যমিক, সেই পরীক্ষাতেও কিন্তু প্রশ্নগুলো আসবে। তো দেখা যায় যে সামেটিভ পরীক্ষায় এসেছে বলে সেগুলো মাধ্যমিকে আসবে না, অর্থাৎ 2027 সালে মাধ্যমিকে আসবে না, বা টেস্টে এসছে বলে মাধ্যমিকে আসবে না, এর কোনো কিন্তু মানে নেই। টেস্টের কোশ্চেন কিন্তু সব স্কুলগুলো করে, তো সেখানে আসতেই পারে আবার নাও আসতে পারে, কিন্তু সেগুলো মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসবে। এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করবো তার মধ্যে থেকেই, এটা কিন্তু 100% ধরে নিতে পারো। তো যে কোশ্চেনগুলো লিখেছি আমি সেগুলো কিন্তু উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি। দেখো আমি কিন্তু খাতায় অনেকগুলো কোশ্চেন শেয়ার করে লিখে রেখেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন হওয়ার মতো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার হয়ে যাচ্ছে। আর তোমাদের মাধ্যমিক 2027-এর ঝুলিতে কিন্তু নম্বরটা একটা করে বাড়ছে, এটাই স্বাভাবিক। তো দেখো 1 নম্বর কোশ্চেন আমি শেয়ার করব। দেখো বলছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? মূল উৎস এখানে হবে শুধুমাত্র সূর্য। এই সূর্য লিখে দিলেই কিন্তু হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন শেয়ার করব। 2 নম্বর কোশ্চেন দেখো বহির্জাত প্রক্রিয়ার প্রধান উদাহরণ কি? বহির্জাত প্রক্রিয়ার মূল প্রক্রিয়ার প্রধান উদাহরণ কি? প্রক্রিয়ার প্রধান হরণ কি? এটারও উত্তর হবে নদীর ক্ষয়। উত্তর হবে নদীর ক্ষয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন একটু বড়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াটা পড়ছি। তো বহির্জাত প্রক্রিয়াটা কাকে বলে? জাত প্রক্রিয়া কাকে বলে? প্রক্রিয়া কাকে বলে? এর উত্তরটা একটু বড় হবে। দেখো বলে, তো উত্তরটা এখান থেকে লিখি তবে সবচেয়ে ভালো হবে। দেখো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির সাহায্যে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে
ভূপৃষ্ঠের কিছুটা নিচে, কিছুটা নিচে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায়, তাই হলো বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়াটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর কোশ্চেন শেয়ার করব। পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম কি ব্যবহার করেন? পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন? দেখো উত্তরটা হবে যে জি.কে. গিলবার্ট 1876 সালে গ্রেড শব্দটি ব্যবহার করেন। এবার আমরা আসবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখো, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? দেখো যে প্রক্রিয়ার দ্বারা, উত্তর লিখব যে প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পায়, ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে হয়। তাকে অবরোহণ প্রক্রিয়া হ্রাস পায় তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। তাহলে আমরা এটা কিন্তু হয়ে গেল। এবার 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমাদের হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমাদের 6 নম্বর কোশ্চেনে দেখো আবহ বিকার কি? দেখো আবহ বিকার কি? দেখো আবহ বিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান, এখান থেকে লিখব আবহাওয়ার বিভিন্ন উপাদান ও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় শিলাস্তরের ভাঙনকে আবহ বিকার বা শিলাবিকার বলে। এবার দেখো আমরা 7 নম্বর কোশ্চেন শেয়ার করব, কিন্তু কোশ্চেন 7 নম্বর শেয়ার করার আগেই আমাদের কিন্তু বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে। আর বোর্ডটাকে ক্লিন করে নিলেই কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। অর্থাৎ তোমরা কোশ্চেনগুলো কিন্তু একটা স্ক্রিনশট তুলে রাখবে যাতে তোমাদের পরে পড়তে সুবিধা হয়। তাই আমি বলবো এই বোর্ড ক্লিন করার সাথে সাথে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে,
বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে রাখলে পরে তোমাদের কাছে প্রথমেই ভিডিওগুলো চলে যাবে। তোমরাও যেমন উপকৃত হবে, আমিও উৎসাহিত হব আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব, যে ভিডিওগুলো নাকি তোমাদের জীবনের ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। অর্থাৎ 2027 সালে মাধ্যমিক পরীক্ষাতে গিয়ে দেখবে এর মধ্যে থেকেই সব কোশ্চেনগুলো এসেছে, এর বাইরে কোনো কোশ্চেন আসেনি বা আসতে পারে না। তো তাই এই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো। এবার দেখো আমরা 6 নম্বর, এবার 7 নম্বর শেয়ার করব। আর 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন শেয়ার করলে কিন্তু তোমাদের সাথে সবকটা কোশ্চেন শেয়ার করা হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন দেখো, আরোহণ কাকে বলে? আরোহণ কাকে বলে? দেখো, যে প্রক্রিয়ার দ্বারা, উত্তরটা হবে যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা সাধারণত বৃদ্ধি পায়, তাকে আরোহণ বলে। এবার 8 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো, পর্যায়ন প্রক্রিয়ার মূল কারিগর কে? পর্যায়ন প্রক্রিয়ার মূল কারিগর কি? দেখো, এর উত্তরটা এখানেই হয়ে যাবে। এর উত্তরটা হবে কাণ্ডারি সূর্য। এবার আসবো আমরা 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, পুঞ্জ ক্ষয় কাকে বলে? পুঞ্জ ক্ষয় কাকে বলে? দেখো, আবহাওয়া বিকারের ফলে, উত্তরটা লিখব আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাস্তর বা শিলাখণ্ড ও আলগা মাটি অনেক সময় অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে আসে। একে পুঞ্জ ক্ষয় বলে। লাস্ট কোশ্চেন আসবো এবার, ক্ষয়ী ভবন কি? দেখো, বিভিন্ন প্রাকৃতিক শক্তির, উত্তরটা লিখব বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে যখন শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তাকেই বলে ক্ষয়ী ভবন।
ক্ষয় ভবন। দেখো, আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো, এই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। আর এখান থেকে কিন্তু টেস্ট এক্সাম তথা ফার্স্ট সেমেটিভ তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু সব কোশ্চেন এখান থেকেই আসবে। গুড বাই ফ্রেন্ডস।